হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আসতে বলেন। হ্যাঁ, বলছি। বাকিরা গেল কই? সবাইকে আসতে বলেন। হ্যাঁ ম্যাম, মেসেজ দিয়েছি। আমাদের একটা গ্রুপ আছে, ফ্রেন্ড গ্রুপ, ওখানে আচ্ছা, মেসেজ দিয়েছি, জয়েন করবো সবাই। হ্যাঁ, আজকে আমরা ডন জুয়ানটা পড়ে ফেলবো। সামারিটা আপনারা ওকে ম্যাম। বাংলা ইংলিশ সবকিছুতে শুনবেন। নেক্সট ক্লাসও আমরা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করে ফেলবো, তারপরে আমাদের ফাইনাল চলে আসবে। ম্যাম, আজকে একটু ওই ডলস হাউসে একটু কাইন্ডলি কিছু কোশ্চেন বা সাজেশন দিবেন, যাতে একটু ওটা আমরা সবকিছু, স্টাডিটা করতে। হ্যাঁ, ওগুলো সবকিছুই নেক্সট ক্লাসে দিয়ে দিব। এটা ওকে সহ, ম্যাম। আজকের টেস্টটা সহ, ঠিক আছে? ওকে ম্যাম। মানে একসাথে দিয়ে দিব যাতে আপনাদের একদম একসাথে পড়তে পারেন। ম্যাম, আপনার তো কুইজ, তারপরে অ্যাসাইনমেন্ট এবং ফোরাম গুলো সব হয়ে গেছে। পাঁচটা হ্যাঁ, ফোরাম সবই ছিল। হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ডান আমাদের, ঠিক না? Okay, ma'am. হ্যাঁ ম্যাম। ম্যাম, আমাদের মিডের কি রেজাল্ট দিয়েছেন? হ্যাঁ, মিডের মার্কস রেজাল্ট তো হয়ে গেছে। মিডের রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে আপনাদের। আমরা পাইনি, একই জন্য জানতে চাচ্ছিলাম। আচ্ছা, নেক্সট ক্লাসে দিয়ে দিব আপনাদেরকে। ওকে ম্যাম। ওকে। ম্যাম, আমি লাস্ট ফ্রাইডে ক্যাম্পাসে গিয়েছিলাম। আমি লাইব্রেরিতে বসছিলাম। প্রবলি আপনাকে আমি দেখেছি, আপনি একটা হলুদ ড্রেসে ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি কথা বলেননি তো, কথা বলেছেন? আমি দেখছি আপনি ঢুকে আবার চলে যাচ্ছেন। আমি ওই জন্য দূর থেকে সালাম দিইনি। সাইদ স্যারের সঙ্গে আমার একটা মিটিং ছিল ও সিসিসি নিয়ে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি, হ্যাঁ, লাইব্রেরিতে তো আমাদের অনেক আসে, লাইব্রেরি তো আমাদের রুমের পাশেই। হ্যাঁ, পাশেই। হ্যাঁ, খুব আমি আসা। দেখে বুঝতে পারছি, কিন্তু যখন ডাক দিব তখন আপনি টার্ন করে আবার বেরো যাচ্ছেন, তখন আমি দূর থেকে আর ডাকিনি। তাহলে আমি মানে আহ কোনো কাজে বা মোবাইল নেটওয়ার্ক বা মোবাইল বা কথাবার্তা কিছু একটা বলার জন্য আসতেছিলাম লাইব্রেরিতে। হ্যাঁ, আমি আবার ফ্রাইডে যাব, থিসিস এর জন্য আমাকে যেতে হয় ম্যাম এখন। আচ্ছা, কার সাথে থিসিস করছেন, সাইফ স্যার? সাইদ স্যারের। আচ্ছা, আচ্ছা। থিসিস কবে কমপ্লিট হবে আপনার? ম্যাম, শুরু করব। টপিকটা স্যার কয়েকটা বলেছেন আজকে স্যারের সাথে আমার একটু জুম মিটিং আছে রাত্রে। আচ্ছা, খুব। আহ, মানে সবকিছু ফাইনাল হবে আজকে, টপিক রিলেটেড। আচ্ছা, ইনশাল্লাহ। ম্যাম, আমি আমি হচ্ছে আহ, বিশেষ করে লিটারেচার নিতে চাচ্ছিলাম। পরে গতদিন স্যারের সাথে কথা বলে দেখলাম যে ইএলটি তে করলে ভালো হবে, লিঙ্গুইস্টিকের কোনো একটা বিশেষ অংশ নিয়ে। তো ওইটা নিয়ে আজকে ফিক্সড করবো স্যারের সাথে কথা বললে। খুবই ভালো। অনেকেই আমাদের চলে আসছে, আমরা তাহলে এখন শুরু করছি। আমরা আজকে ডন জুয়ান, যেটা আমাদের দ্বিতীয় নাটক এই কোর্সের, সেটা পড়বো। আর ডলস হাউস তো আমরা মোটামুটি বুঝে গেছি। নেক্সট ক্লাসে আপনাদের মিড টার্মের মার্ক, ডলস হাউস এবং ডন জুয়ান থেকে কি কি কেমন কোয়েশ্চেন আসবে সবকিছু নিয়ে আলোচনা করা হবে। ওকে, নেক্সট ক্লাসটা আমাদের হবে হচ্ছে 4 তারিখ।
পাঁচ ছয় চার, পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, 11 তারিখে, ঠিক না? তো 11 তারিখের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, সবাই থাকবেন। ওকে, আমরা শুরু করছি। এই লেকচারগুলো খুবই ইজি, এর জন্য আমি দিচ্ছি যাতে আপনাদের খুবই তাড়াতাড়ি আপনারা বুঝে যান। খুব সুন্দর করে ওয়েলকাম টু মাই করে নিন। চ্যানেল। আজকে আলোচনা করবো রোমান্টিক পোয়েট লর্ড বাইরনের লং এপিক পোয়েম ডন ওয়ান নিয়ে। এখানে স্পেলিংটা ডন জুয়ান হবে না, ডন ওয়ান হবে। এটি স্যাটিরিক্যাল এপিক পোয়েম। এই পোয়েমে লর্ড বাইরন ফার্স্ট জেনারেশনের রোমান্টিক পোয়েট্রি প্রিপেয়ার করেছেন, স্পেশালি রবার্ট সাউদিকে। ডন ওয়ান হচ্ছে একটা ফিকশনাল ক্যারেক্টার, তার নাম অনুসারে পোয়েমের নামকরণ করা হয়েছে। এই পোয়েমে টোটাল 17টা ক্যান্টো রয়েছে। 16টা ক্যান্টো লেখার পর লর্ড বাইরন মৃত্যুবরণ করেছিল, তাই 17 নম্বর ক্যান্টোটি আর লেখা হয়নি। পোয়েমটাও ইনকমপ্লিট রয়ে গিয়েছে। তবে এই পোয়েমের ফার্স্ট এবং সেকেন্ড ক্যান্টো গুলা কবি কোনো প্রকার নাম দেওয়া ছাড়াই পাবলিশ করেছেন। তার কারণ হচ্ছে তিনি ক্রিটিসাইজ হওয়ার ভয় পেয়েছিলেন, এবং তিনি ক্রিটিসাইজ হয়েও ছিলেন বিকজ অফ ইটস ইমোরাল কন্টেন্টের কারণে। কিন্তু আচ্ছা, অনেক এখানে আরেকটু জিনিস আপনাদের করে দিচ্ছি। আপনাদের আপনাদের একটা জিনিস আমি শেয়ার করে দিই, ওটা বোধহয় ভালো হবে এটার শুরুর আগেই। সেটা হলো ডলস হাউসে কেমন আসতে পারে, ঠিক আছে? ডলস হাউসটা আমরা যখন পড়েছি সেটা ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকে আমরা পড়েছি না? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। তো ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকে আপনারা একটু চিন্তা করবেন যে এটা একটা ফিমেল সেন্ট্রিক টেক্সট। সবাই লিখে রাখতে পারেন, বলে দিচ্ছি, সেই তার মানে ম্যাম, পার্সপেক্টিভ পড়বেন। ওকে, ঠিক মানে আছে, ফেমিনিজম, ফেমিনিজম ইন ডলস ফেমিনিজম, হাউস হ্যাঁ, এরকম। ফেমিনিজম থেকে চেষ্টা করবেন। সেকেন্ডলি যেটা আপনারা চেষ্টা করবেন সেটা হলো আহ নোরার চারিত্রিক বৈশিষ্ট্য, নোরাকে নিয়ে একটু চিন্তা করবেন। ঠিক আছে, সেকেন্ড, নোরাস ক্যারেক্টার। হ্যাঁ, নোরার ক্যারেক্টার নিয়ে চিন্তা করবেন। এবং অবশ্যই রাইটারকে দেখবেন, হেনরিটা দেখেন। রাইটার্স অ্যান্ড টাইম, ওকে। রাইটার এবং তার সময় বা কেমন চলতেছিল, রাইটারটা কেমন, সেসব নিয়ে চিন্তা করবেন। ঠিক আছে, এবং মেয়েদের ব্যাপারে তো বুঝছেনই। তারপরে আমাদের যে চরিত্রগুলো আছে, ক্রস গ্রেড আছে না? তারপরে আমাদের যে ছোট ছোট লিন্ডা প্রসপেক্ট। আছে, হ্যাঁ, ক্রস গ্রেড। তারপরে আছে লিন্ডা আছে, তারপরে নোরার হাজবেন্ড আছে, এগুলা একটু চরিত্রগুলো দেখে নিয়েন। ঠিক আছে, এই চরিত্রগুলো একটু দেখে নিবেন। ম্যাম, এই ক্যারেক্টার গুলোতে আমরা ছোট করে দেখতে পারি। হ্যাঁ, ছোট করে দেখতে পারেন, মানে এইভাবে করে দেখবেন, ঠিকঠাক এতটুকু এইভাবে করে জিনিসগুলো দেখলেই দেখবেন যে পুরোটাই কভার আপ হয়ে যাচ্ছে, ঠিক না? ওকে। আপনাদের, হ্যাঁ, এখন আমরা নাটকের ইয়েতে চলে যাব, সেকেন্ডটা। এখানে আমি ওখানে একটা জিনিস ভুল লিখেছিলাম, যার ফলে অন্য কিছু আসছিল। পরে আমার কাছে মনে হলো যে এটা তো আমাদের ওইটা না, এইকে আমি জন ডোয়ান বানাইছি। শকিং। আপনাদের সব কোর্স ভালো চলছে? হ্যাঁ ম্যাম, ভালো চলছে। ভালো চলছে না? আচ্ছা, মোটামুটি তো বুঝে গেছেন আমাদের ইয়েটা, ডলস হাউস, ঠিক না? খুবই ইজি লাগছে না? না, আপনার কোর্সটা অনেক ইজি। কোর্স ইজি? হ্যাঁ, কোর্সটা ইজি ম্যাম। আমাদের সারা ম্যাম যেমন এই যে ফেরি কুইন পড়ালেন, তারপরে প্যারাডাইস লস্ট, ওইগুলো একটু বেশ বড় বড়। তো এপিক তো দুইটাই এপিক বুক। ফেরি কুইনের বুক 1, আবার প্যারাডাইস লস্টের বুক 9। অনেক বড়, তো একটু কষ্ট হয়, তারপরেও পড়েছে সবাই। আচ্ছা, আর বাকিগুলা? বাকি এলিজাবেথান ড্রামার, ডক্টর ফস্টাস, ম্যাকবেথ, এগুলো মোটামুটি সবাই ভালোই পারি। আর সাইড স্যারের শেক্সপিয়ার ওয়ান, ওখানে ওথেলো, তারপরে হ্যামলেট, তারপরে কিং লিয়ার, এইগুলা। এই টেক্সট গুলা কিন্তু ডিফারেন্ট, অনেক খেয়াল করছেন? হ্যাঁ ম্যাম, বাস্তবসম্মত, ডিফারেন্ট। হ্যাঁ। মডার্ন ড্রামা, খুব মানে আমাদের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে এগুলা, খেয়াল করছেন? এবং এই জিনিসগুলা মানে আমরা চারপাশে দেখতেছি। আচ্ছা, আমরা এখন যেটা শুরু করবো, সেন্ট জোয়ানের একটা ইয়ে। কিছু আমি ডন জোয়ান লিখলাম, তাই আমি বলতেছি ওটা কি আসতেছে।
ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ টাইম অফ আজকে আলোচনা করব জর্জ বার্নার্ড শো এর একটা এই প্লে যে নিয়ে, যেটার নাম হচ্ছে সেন্ট জন। ডন জন বার্নস। এই যে প্লেটা রয়েছে, এটা হচ্ছে আমরা 6টা সিন এখানে দেখতে পাবো, এবং এখানে একটা এপিলগও ব্যবহার করেছেন জর্জ বার্নার্ড শো। ম্যাম, ভিডিও ভিডিও নট শোয়িং। আমরা কিন্তু ভিডিও দেখতে পারতেছি না, শুধু আমরা শুনতে ও পারতেছি না। আচ্ছা আচ্ছা, 1 সেকেন্ড। আপনাদের ইয়েই তো শেয়ার হয় নাই। আচ্ছা, শেয়ার হইতেছিল না ওটা। ওকে ওকে, এখন পাবেন। প্রথম থেকে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ টাইম অফ আজকে আলোচনা করব জর্জ বার্নার্ড শো এর একটা প্লে নিয়ে, যেটার নাম হচ্ছে সেন্ট জন। এই যে প্লেটা রয়েছে, এটা হচ্ছে আমরা 6টা সিন এখানে দেখতে পাবো, এবং এখানে একটা এপিলগও ব্যবহার করেছেন জর্জ বার্নার্ড শো। এপিলগ কোনো এটা আইডিয়া আছে? এপিলগ মানে কি? এপিলোগ মানে ম্যাম প্রোলগের মতো নাকি? প্রোলগ। একই ধরনের, মানে কোন নাটকটার ব্যাপারে কোনো কিছু আপনাকে জানানো, ঠিক আছে? কিছু আপনাকে বুঝতে জানাচ্ছে। পারছি না। এবং সাধারণত প্রোলগ যেমন আগে হয়, এপিলগ অনেকটা সময় নাটকের শেষেও দেয়, ঠিক আছে, লাস্টে। প্রথম করা হয় 1923 সালে এবং পাবলিশ করা হয় 1924 সালে। এটা কিন্তু একটা রিয়েল ইনসিডেন্টের উপর বেস করে লেখা হয়েছে, এবং এটা লেখা হয়েছে মূলত একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার জন অফ আর্ক নিয়ে। ঠিক আছে। আর হচ্ছে এখানে যে স্টোরিটা আমরা মানে পড়বো, ওইটা দেখা যাচ্ছে কি মূলত অনেক আগেকার একটা ঘটনা। মূলত 100 ইয়ার্স ওয়ারের এই ভদ্র মহিলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, মানে জন অফ আর্ক। তো তাকে নিয়েই পরবর্তীতে আমাদের বার্নার্ড শো এই প্লেটা লিখি। এখন কথা হচ্ছে, হঠাৎ করে এই পুরোনো মহিলাকে নিয়ে কেন লিখি? এটার কারণ হচ্ছে 1920 সালে দেখা যায় কি মানে রোমান ক্যাথলিক চার্চে জন অফ আর্ককে তারা সেন্ট বলে উপাধি দিয়ে দেয়, এবং যেটা থেকে ইন্সপায়ার হয়ে এই জন অফ আর্কের ঘটনার উপর বেস করে পোয়েট এটি লিখি। ঠিক আছে। তারপর এই জন অফ আর্ক মূলত ফ্রেঞ্চ আর্মিতে ছিলেন 100 ইয়ার্স ওয়ারে, এবং তিনি ফ্রেঞ্চদেরকে হেল্প করেছিলেন যাতে তারা ইংল্যান্ডকে পরাজিত করতে পারে এই 100 ইয়ার্স ওয়ারের মধ্যে। ঠিক আছে। আর এখানে যে সেটটা রাখা হয়েছে, মানে সেটিংটা রাখা হয়েছে, এটা সময়কাল দেখানো হয় যে 1429 সাল থেকে 1431 সাল পর্যন্ত। আর এখানে যে এপিলগটা দেওয়া হয়েছে সেটা মূলত 1456 সাল। ঠিক আছে। আশা করি মেইন কনসেপ্টটা বুঝে আসছে। আমি আবার জিনিসটা বলি। জন অফ আর্ক নামক একজন ভদ্র মহিলা ছিল, যিনি 100 ইয়ার্স ওয়ারে ফ্রান্সকে হেল্প করেছিল জেতানোর জন্য ইংলিশ ফোর্সের এগেনস্টে। তো এই ভদ্র মহিলার জীবনের উপর ভিত্তি করে জর্জ বার্নার্ড শো এই প্লেটি লিখেন। কারণ হচ্ছে 1920 সালে দেখা যায় কি এই জন অফ আর্ককে সেন্ট উপাধি দিয়ে দেওয়া। তো তখন বার্নার্ড শো তার জীবনের উপর কি করে ভিত্তি করে এটা লিখে ফেলে। এই জন অফ আর্ক তিনি দেখা যাচ্ছে কি আমরা ট্র্যাজিক্যাল ক্যারেক্টার বলতে পারি। আর এই যে প্লেটা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে কি একটা বায়োগ্রাফিক্যাল ওয়ার্ক, ট্র্যাজিক ড্রামা এবং হিস্টোরিক্যাল প্লেও। ঠিক আছে। ট্র্যাজিক ড্রামা তার কারণ হচ্ছে আমরা শেষে গিয়ে জন অফ আর্কের খুবই স্যাড একটা এন্ডিং দেখতে পাই। তারপর তার জীবনের উপর বেস করে, তাই এটা একটা বায়োগ্রাফিক্যাল ওয়ার্ক। আর এখানে হিস্ট্রিটাকে তুলে ধরা হয়েছে, মানে 100 ইয়ার্স ওয়ারের কথা বলা হয়েছে, তাই এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল ফিল্ম। আমরা সবাই কিন্তু কম বেশি 100 ইয়ার্স ওয়ার সম্পর্কে জানি, যেটা মূলত 1337 সাল থেকে 1453 সাল পর্যন্ত হয়েছিল। ঠিক আছে। তখন দেখা যাচ্ছিল কি ইংলিশ ফোর্সেস কি করছিল, ফ্রেঞ্চকে দখল করে ফেলছিল। তো ফ্রেঞ্চের খুবই খারাপ একটা অবস্থা ছিল। তো তখন জন অফ আর্ক ফ্রেঞ্চে আসে, এবং বলা হয় কি সে গড থেকে বিভিন্ন ধরনের ভিশন পায়, বা কোনো ধরনের সাউন্ড শুনতে পায় যে কি করতে হবে না করতে হবে। তো তাদের উপর বেসিস করে জন অফ আর্ক কি করে নিজের সব কার্যকলাপ চালাতে থাকে। তো তার হেল্পের মধ্যে দিয়ে ফ্রেঞ্চ বিভিন্ন ভাবে কি করে ইংলিশ ফোর্সের এগেনস্টে জয়লাভ করেছে। আর কিন্তু এই জন অফ আর্ককে তখনকার সময়ে উইচ বলে কনসিডার করা। কারণ হচ্ছিল মানে কোনো মানুষকে গডে কোনো প্রকার ইনসাইট দিচ্ছে বা ভিশন দেখাচ্ছে, এই জিনিসটা তারা একসেপ্ট করতে পারছিল না। আর জন অফ আর্ক অন্য যেসব ইনস্টিটিউশন ছিল, যেমন ধরেন চার্চ, বিভিন্ন ধরনের সোশ্যাল যেসব ইনস্টিটিউশন ছিল, সেগুলোর জন্য একটা থ্রেট মনে হচ্ছিল। তাই তারা কি করে জন অফ আর্ককে ইউজ বলে
তারা বিভিন্নভাবে তাকে দাবি করতে থাকে এবং পরবর্তীতে উইচ বলে তাকে ঘোষণা দিয়ে দেয় এবং তাকে কি করে জীবিত 19 বছরের একটা মেয়েকে কি করা হয়, জীবিত জ্বালিয়ে ফেলা হয়। শুধুমাত্র তার হার্টটাকে জ্বালানো হয় না, তার কারণ হচ্ছে তারা বিশ্বাস করতো কোনো উইচের হার্ট জ্বালানো হতো না। তো এটাই হচ্ছে মূল স্টোরি জন অফ আর্ক। তো এটার উপরে ভিত্তি করে কি করা হয়, জন অফ আর্কের উপর ভিত্তি করে বার্নার্ড শো কিছুটা রূপক জিনিস ব্যবহার করে তিনি এগিয়ে ফেলেন। ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করি। এখানে আমরা 6টা মানে পার্ট দেখতে পাবো, এছাড়া একটা এপিলগও রয়েছে। ফার্স্ট ওই 6টা পার্ট নিয়ে বলি। শুরুটা হয় 1429 সালে, যেখানে আমরা একটা ক্যাসেল দেখতে পাবো। ঠিক আছে, আমরা দেখি কি শুরুতে আমাদের যে নায়িকা রয়েছে, আমরা যে নায়িকা বলে সম্বোধন করি, যাকে আমরা মূলত জন অফ আর্ক কিংবা দ্য মেইড অফ অরলিন্স বলা হচ্ছে। তো এই মেয়েটা ধরেন 17-18 বছরের একটা মেয়ে। সে কি করেছে, একটা ক্যাসেলে যায়। ঠিক আছে, এই ক্যাসেলের নাম হচ্ছে বকুলার্স নামক একটা ক্যাসেল। তো এই ক্যাসেলে সে যায় মূলত কার কাছে যায়, একজন নোবেলম্যান যার নাম হচ্ছে রবার্ট দি বড্রিকোট। ঠিক আছে, একজন নোবেলম্যান এই রবার্ট দি বড্রিকোট। তো সে আসলে নিজের ফার্মে বসে আছে, তো সে খুবই ফ্রাস্ট্রেটেড ছিল। তার কারণ হচ্ছে তার ফার্মে যে গরু এবং মুরগি ছিল তারা কি দেওয়া বন্ধ করে দিয়েছে, দুধ এবং ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। তো সে হয়তো ভাবছে যে তার যে সার্ভেন্ট রয়েছে তারা হয়তো কি করছে, গরু বা মুরগির খাবারগুলোকে চুরি করে ফেলছে, সেজন্য হয়তো তারা প্রপার পুষ্টির অভাবে তারা দিচ্ছে না ফলন এরকম। তো তখন আমরা দেখি যে এসব কিছু সে চিন্তা করতে থাকে, মানে কি কারণ হতে পারে, কেন তারা দুধ ডিম দিচ্ছে না। তো সেখানে সাডেনলি তার একজন সার্ভেন্ট রয়েছে যাকে স্টুয়ার্ড বলা হয়েছে। ঠিক আছে, সে আসে। তো সে এসে বলে যে হতে পারে এটা কোনো গডের কার্স। ঠিক আছে, এটা হতে পারে কি গডের কোনো কার্স। তার কারণ কি, কারণ হচ্ছে আপনি 2 দিন ধরে একজন মেড, মেড মানে কি জন অফ আর্ক, তাকে কি করেছেন, বাইরে দাঁড় করিয়ে রেখেছে। এবং সে মেয়েটা কি 2 দিন ধরে আমাদের বাইরের যে সোলজার গুলো রয়েছে তাদের সাথে বিভিন্নভাবে কথা বলছে এবং আপনার সাথে দেখা করার জন্য চেষ্টা করছে। আপনি যে তার সাথে দেখা করছেন না, তাকে যে ওয়েট করে রেখেছেন, হয়তো সেজন্য গড আপনাকে কি করছে, বিভিন্নভাবে কার্স দিয়েছে। তাই হয়তো আপনার গরু ছাগল গুলো কি মুরগিগুলা ডিম দিচ্ছে না এবং দুধ দিচ্ছে না। তো তখন সে ভদ্রলোক হতে পারে, হ্যাঁ ঠিক আছে এটা একটা পয়েন্ট। তো তখন আমাদের বড্রিকোট কি করে, ঠান্ডা কিছু খেলে অনেকের তীব্র দাঁত শিরশির সমস্যা বোধ করেন, সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এসে সে মেয়েটাকে ডাকে। তো মেয়েটার নাম হচ্ছে জন অফ আর্ক। খুবই সিম্পল একটা কান্ট্রি গার্ল, 17-18 বছরের মেয়ে, একদম ম্যানদের মতো পোশাক পরা, ভেরি কনফিডেন্ট। তো তখন সে দি বড্রিকটকে বলে কি আপনার একটা হর্স এবং আর্মার এবং কিছু সোলজার আমার লাগবে। তো বলে কেন লাগবে, কারণ আমি কোথায় যেতে চাই, আমি আসলে মূলত ডফিনের কাছে না। ডফিন জিনিসটা কি, ডফিন হচ্ছে যে যখন ফ্রান্সের যে রাজা থাকে তার বড় ছেলে বা যে রাজা হবে তাকে ডফিন বলা হয়। ঠিক আছে, তাহলে ফ্রান্সের রাজার বড় ছেলেকে এখানে ডফিন বলা হয়েছে, মানে চার্লস দ্য 7 যে হবে আর কি। তো বলে আমি তার কাছে যাব, কারণ হচ্ছে তার একটা মিশন রয়েছে। ঠিক আছে, মেয়েটার একটা মিশন রয়েছে। সে গড থেকে বিভিন্ন ভাবে কি পায়, বিভিন্ন ধরনের ভিশন পায়। এখন গড গুলা কে বা কে তাকে ভিশন গুলা দেখাচ্ছে, মূলত 3জন ছিল সেখানে। একজন হচ্ছে যে আমরা সেন্ট মার্গারেট, তারপর হচ্ছে সেন্ট চার্লস, সরি চার্লস বলছি কেন, সেন্ট মার্গারেট ছিল, তারপর হচ্ছে সেন্ট ক্যাথরিন, তারপর হচ্ছে আর্ক এঞ্জেল মাইকেল। এই 3জন আসলে মূলত তাকে কি করে, বিভিন্ন ধরনের ভিশন দেখায় এবং সেগুলোর উপর বেস করে কি করে তিনি তার সব কার্যকলাপ চালায় আর কি। এখন তিনি বলছেন তিনি ডফিনের কাছে যাবেন এবং তার জন্য কিছু সৈন্য, ঘোড়া, সোলজারের প্রয়োজন, তা আপনি আমাকে এগুলো দেন। তো তখন হঠাৎ করে দি বজ্রকোট কিছুটা মানে ইতস্ত বোধ করে বা সে অনেকটা মক করে, কেন তোমার এরকম লাগবে বা আমি তোমাকে কেন ট্রাস্ট করবো। তো তখন দেখা যায় কি, আসলে দেখা যায় কি মানে সে মেয়েটা তাকে কনভিন্সও করে ফেলে, মানে বিভিন্ন ভাবে তাকে কনভিন্স করে ফেলে। এবং যে বড্রি কোটো খুব একটা রিফিউজ করে না। তার কারণ হচ্ছে জন অফ আর্ক তাকে ইনফর্ম করে আপনার 2জন সোলজারকে আমি অলরেডি কনভিন্স করে ফেলেছি যে আমার সাথে করে তারা যাতে কি ডফিনের কাছে যায় এবং আমার আর্মিতে যোগদান করে। তারা কে ছিল, বার্ট্রান্ড দি ফুলেনজি অ্যান্ড মনসিয়র জন অফ ম্যাক্স। এই 2জনকে আমি কি অলরেডি কনভিন্স করে ফেলেছি। তাহলে একজন ফুলেনজি ছিল আর একজন হচ্ছে ম্যাক্স নামক 2জন ক্যারেক্টার।
তারা আমার সাথে যাবে বলেছে। তো তখন দেখা যায় কি বদ্রিকও মানে খুব একটা তাকে মানে কোনো কিছু না বলে এবং তাকে কি করে যা যা প্রয়োজন ছিল সবকিছু দিয়ে দেয়। এবং আমরা পরবর্তীতে দেখতে পাই যে ফিনিয়াল সেখান থেকে প্রস্থান করে ডফিনের সাথে দেখা করার জন্য। তারা এখন কোথায় যাবে? সিনন নামক একটা জায়গায় যাবে ডফিনের সাথে দেখা করতে। তো তারা চলে যাওয়ার সাথে সাথে তারপর আমরা দেখি কি মানে সেই ভদ্রলোক যে নোবেলম্যান ছিল বড্রিকোট, তার স্টিওয়ার্ডটা তাড়াতাড়ি সেখানে দৌড়ে আসে এবং ইনফর্ম করে যে তার মুরগিগুলা ডিম দিচ্ছে। মানে এত বারবার বারবার ডিম দিচ্ছে, মানে অনবরত ডিম দিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো তখন বড্রিকোট এটা দেখে বুঝতে পারে যে আসলে কি জন রিয়েলি গড তাকে পাঠিয়েছে, সে একটা ব্লেসিং, এরকম জিনিস সে বিশ্বাস করতে শুরু করে। এখানে ফার্স্ট পার্টের কিছুটা শেষ, ঠিক আছে। সৈন্য, ঘোড়া সবকিছু সে পেয়ে গেল। এখন সে কোথায় চলে যাচ্ছে? ফ্রান্সের যে ভাবি রাজা হবে, মানে চার্লস দ্য 7 যে হবে ডফিন, তার কাছে চলে যাচ্ছে সিনন নামক জায়গায়। তো আমরা দেখেছি কিছু সময় পর জন কোথায় চলে যায়? ডফিনের কাছে চলে এসেছে সিনন নামক জায়গাটাতে। তো এখন সে আসে রাজার কাছে এসে বলে কি, আমি আপনার কাছে এসেছি, আমি আপনাকে হেল্প করবো। আমি ফ্রেঞ্চ সৈন্যদেরকে কি করব, আবার ফ্রেঞ্চকে তার প্রপার সবকিছু পাইয়ে দিব। অর্লিন্স নামক যে সিটিটা ইংলিশরা দখল করে রেখেছে সেটাকে পাইয়ে দিতে সাহায্য করব, এবং আপনাকে আবার পুনরায় রাজা বানাবো। তো এইসব কথা গিয়ে রাজাকে বলে এবং ইংলিশকে আমাদের কান্ট্রি থেকে বের করে দিল। তো তখন ডফিন কিছুটা মানে কি মানে মক করতে থাকে, মানে কেমন হয়েছে, কেমন কথা, তুমি কোথা থেকে আসছো, ছোট একটা মানুষ, তুমি কি করবা। তো এরকম একটা চিন্তাধারা তার আসতে থাকে। তো তখন পরবর্তীতে সে মেয়েটা বলে আর কি যে আসলে আমি কি বিভিন্ন ধরনের ভিশন দেখতে পাই এবং আমি পারবো করতে। তো ডফিন খুব একটা না মানে ইতস্থ করে না, তার কারণ হচ্ছে সে দেখছে কি ফ্রেঞ্চরা খুব একটা ভালো যুদ্ধ করতে পারছিল না, আর ফ্রেঞ্চের কাছে হারানোর আর কোনো কিছুই ছিল না। তো এইসব কিছু সে চিন্তা করে বলে, যাও ঠিক আছে, তুমি যেমন করো করতে যাও করো। তো সে জনের উপরে পুরো আর্মিটাকে দিয়ে দেয় যে তুমি যেমন ইচ্ছে করো, যা ইচ্ছে তাই করো, কারণ যার হারানোর কিছু থাকে না তার মানে আর কি, আমার কাছে তো হারানোর কিছুই নেই, তার কি হবে, তো যা ইচ্ছে তাই করো। তো তখন আমরা দেখি কি আমাদের মেয়ে যে রয়েছে জন, সে তার আর্মি নিয়ে অর্লেন্স নামক সিটিতে পৌঁছায় এবং সময়টা হচ্ছে এপ্রিলের 29 তারিখ 1429 সাল। তখন তারা হচ্ছে মূলত এখন কোথায় এসেছে? ফ্রেঞ্চের যে কমান্ডার রয়েছে ডোনোয়েস নামক যে নাম ক্যারেক্টার রয়েছে তার কাছে আসে, এবং সে মূলত একটা নদী রয়েছে লয়ার রিভার, সেটার পাড়ে সে ছিল। তো তখন ডোনাইসের কাছে আসে, এসে মানে তখন তাকে বলে যে আমি তোমাদেরকে হেল্প করতে এসেছি, আমরা ফাইট করবো, আমরা স্বাধীন করে ফেলবো, এরকম কিছু বলে। তখন ডোনাইস জোয়ানকে কিছুটা ওভার কনফিডেন্ট এবং ফোলিশ বলে কনসিডার করে। কারণ মানে আসলে এটা তার ওভার কনফিডেন্সই হবে, কারণ অলরেডি তারা হেরে যাচ্ছে এরকম একটা অবস্থা। এখন কোত্থেকে একটা মেয়েটা এসে বলতেছে আমি তোমাদেরকে উদ্ধার করবো। তো ডোনাইস তখন বলে কি, আসলে এখন আমরা যুদ্ধে যোগদান করতে পারবো না। কারণ কি, যে বাতাস হয়েছে নদীর মধ্যে, যে বাতাসটা বইছে সেটা ফেভারেবল ছিল না, মানে স্রোতের বিপরীতে যাচ্ছে, তো আমরা এখন নদীটা পার করতে পারবো না, এখন যুদ্ধে যোগদান করতে পারবো না। তো জন তো সে তো একদম উতলা হয়ে গেছে, সে যুদ্ধে যাবে। তো তখন সে ডোনাইসকে বলে কি, তুমি এসব কথা চিন্তা করো না, তুমি যুদ্ধের প্রিপারেশন নাও, বাতাসেরটা আমি চিন্তা করবো। কারণ তার কাছে তো বিভিন্ন ধরনের সেন্ট অ্যাঞ্জেলদের ব্লেসিংস রয়েছে, তো সে চাইলে যে কোনো কিছু করতে পারে। তাই সে ডোনাইসকে বলে তুমি এসব চিন্তা করো না, তুমি কি করো, তুমি যুদ্ধের প্রিপারেশন নাও। তারপর ডোনাই দেখা যাচ্ছে কি যাতে করে কি হয় মানে বাতাসটা তাদের জন্য ফেভারেবল হয় সেজন্য প্রে করতে শুরু করে, কিন্তু কোনো কাজ হয় না। তখন জন তার সাথে মানে জয়েন হয়, এবং সাথে সাথে দেখা গেল কি বাতাসটা তাদের ফেভারেবল হয়ে যায়, এবং খুবই সুন্দরভাবে তারা নদীটা পার করে ফেলতে পারে। তো তখন ডোনয়েস বুঝতে পারে আসলেই কি এর মধ্যে কিছু একটা আছে, তাকে গডই পাঠিয়েছে, এবং তারা ইংলিশের এগেনস্টে যুদ্ধ করার জন্য কি হয়ে যায়, একদম প্রিপারেশন নেওয়া শুরু করে। তো এখানে গেল তারা যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে এবং বিভিন্ন যুদ্ধ তারা কি করতে হবে, জয়লাভ করছে খুবই কম সময়ের মধ্যে। এখানে গেল ফ্রেঞ্চের পার্ট, এবার আসে আমরা ইংলিশ ট্যাঙ্ক গুলোতে কি করছি। এই যে হুট করে ফ্রেঞ্চ জিতে যাচ্ছে, ইংলিশদেরও তো একটা রিয়াকশন থাকতে পারে, তো ওই রিয়াকশনটা আমরা এখন দেখি। তাহলে আমরা এখন ইংলিশ ট্যাঙ্কটা অবস্থান করছি। তো এখানে দুজন লোক বসে বসে কথা বলছে। একজন হচ্ছে জন দা স্ট্রোগাম্বার, ঠিক আছে, যে মূলত একজন চ্যাপলিন ছিল, মানে আমরা বলতে পারি একটা ক্লার্জিম্যান টাইপের লোক ছিল জন দা স্ট্রোগাম্বার। আরেকজন হচ্ছে দ্য আর্ল অফ ওয়ারউইক, ঠিক আছে, এই দুজন ভদ্রলোক। দ্য আর্ল অফ ওয়ারউইক সে মূলত ইংলিশ কমান্ডার ছিল।
তো তারা দুজন ডিসকাস করছে জোয়ানকে নিয়ে। তারা বলছে যে এই ভদ্র মেয়েটা বা এই মেয়েটা মনে হয় কোনো পিচ্ছি, কারণ তারা কোনোভাবে তাকে ডিফাইন করতে পারছিল না কিভাবে মানে এত তাড়াতাড়ি তার সহযোগিতায় ফ্রেন্ডসরা জিতে গেছিল। তো তাদের কাছে মনে হচ্ছে আসলে সে আসলে উইচ, তার সাথে শয়তানের ডেভিলের কানেকশন রয়েছে, তাই সে কি করতে পারছে, ফ্রেন্ডদেরকে হেল্প করতে পারছে এবং ফ্রেন্ডসরা এত তাড়াতাড়ি বিভিন্ন যুদ্ধ জয়লাভ করছে। ঠিক আছে, তাহলে এই দুই ভদ্রলোক এখানে কথা বলছে। একজনকে জন দ্য স্টোগাম্বার, আরেকজন হচ্ছে ওয়ারেন, একজন ক্লার্জিম্যান আর একজন কমান্ডার। তো সেখানে আরেকজন ভদ্রলোক এসে যোগদান করে, তার নাম হচ্ছে পিটার কশন, যে হচ্ছে বিশপ অফ বেওভয়েস নামক একটা জায়গার বিশপ। ঠিক আছে, সেও আসে। তো তখন কশন এবং ওয়ারউইক ডিসকাস করে। ওই যে আরেকজন গেছিল সে মানে এখন সেখানে ইনক্লুডেড নয়। তো কশন এবং ওয়ারউইক দুজনে ডিসকাস করছে, বলে যে আসলে এই জনটা আমাদের জন্য প্রবলেম হতে পারে। একজন হচ্ছে চার্চের মেম্বার এই কশন, আর ওয়ারউইক হচ্ছে সামাজিক দিক থেকে চিন্তা করছে। কাশন ভাবছে যে আসলে জনকে যদি আমরা মানে সামনের দিকে এগিয়ে যেতে দিই তাহলে এটা আমাদের জন্য ভুল হবে, কারণ হচ্ছে সে আমাদের জন্য একটা সময় গিয়ে ডেঞ্জার হবে। এই মেয়েটা যেভাবে গড থেকে মেসেজ পায় এবং সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এতে করে কি হবে, কোনো মধ্যস্থতাকারের প্রয়োজন হবে না, আমাদের মতো বিশপ ক্লার্জিম্যানের প্রয়োজন হবে না, এবং আমরা যে রয়েছে সেগুলো আমাদের পাওয়ার কমে যাবে, মানুষ আমাদেরকে বিশ্বাস করবে না এই জনের কারণে। ওয়ারউইক সে খুব একটা মানে ইসলামিক বলছে সরি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে দেখছে না, সে চিন্তা করছে মানে সামাজিক দিক থেকে সে চিন্তা করছে। সে ভাবছে এটা পলিটিক্যাল যে আইডিওলজিস রয়েছে সেগুলোর জন্য একটা থ্রেট হবে, সোশ্যাল যে স্ট্রাকচার ফিউডাল যে সিস্টেম রয়েছে এগুলোর জন্য এই জোয়ান একটা কি হবে, থ্রেটের মতো হবে। এবং চিন্তা করছে কি, গড যেমন ডাইরেক্ট মেসেজ তার কাছে পাঠাতে পারবে, সে সবার মধ্যে ছড়িয়ে দিবে, ঠিক তেমনি যেসব প্রজা রয়েছে তারাও ডাইরেক্ট গিয়ে কি করবে, রাজার কাছে প্রশ্ন করবে, এবং কোনো নবলম্যান ওয়ারউইকের মতো মানুষের পাওয়ার কমে যাবে। তো এতে করে তারা দুজন ভাবছে জোয়ানের কোনোভাবে কি করতে হবে, তাকে থামাতে হবে। বুঝতে পারছেন, তাকে থামাতে হবে, থামানোর মানে কি তাকে মেরে ফেলতে হবে। তো এই দুই ভদ্রলোক এখন কি করবে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা করবে, শেষ পর্যন্ত তারা সাকসেসফুল হবে। তো পরবর্তীতে আমরা দেখি কি তারা তাকে স্টপ করার চিন্তা করছে। এখানে মোটামুটি আমাদের 4টা পার্ট শেষ, এবার সিন 5 নাম্বারটাতে আসে। তিন 5 নাম্বারটাতে আমরা এখন সফলতা দেখবো ফ্রান্সের। আমরা দেখি কি ফ্রান্সের যে ডফিন ছিল রাজার ছেলে, সে এখন কি হয়ে গিয়েছে, চার্লস দ্য সেভেন। সিনারি এমনি বুঝতে পারছেন তার কারণ হচ্ছে সে কোনটা মানুষের চাপে অনেক স্টাফ জানেন বের করতে সক্ষম হয়েছে এই জোয়ানের সাহায্য। না আমার মা হচ্ছে ওই তো তাকে এখন তার রাজ্যাভিষেক হচ্ছে কোথায়, রেইন্স নামক একটা জায়গায় তার রাজ্যাভিষেক হচ্ছে। তো অনেক মিলিটারি সেখানে আসে এবং জোয়ানরা সেখানে আসে, আসার পর দেখা যাচ্ছে কি সে রাজার রাজ্যাভিষেক করে বা তাকে সিংহাসনে বসিয়ে দেয়, যেটা সে প্রমিস করেছিল যে অরলেন্স নামক সিটি থেকে ইংল্যান্ডকে সরাবে এবং রাজাকে তার সিংহাসনে বসাবে, উপযুক্ত সম্মান দিবে। তো ফাইনালি সে সেটা করতে পেরেছে। ঠিক আছে, তারপর ডোনয়েস যে রয়েছে কমান্ডার, সেও সেখানে আসে এবং আসার পর দেখে কি জোয়ান কি করছে, প্রে করছে এরকম। তো সে তার সব প্রমিসেস ফুলফিল করছে। এখন জোয়ানের কোথায় চলে যাওয়ার পালা, কিন্তু তাকে কিন্তু ওরকম করে সম্মান দেওয়া হয়নি যেমনটা সে ডিজার্ভ করতো। মানে মোট কথা যখন স্বাধীন হয়ে গিয়েছে তাকে কিন্তু একটা মানে যে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে তা কিন্তু নয়। আচ্ছা যাই হোক, সে এখন যাওয়ার পালা। এখন যাওয়ার সময় সে সাডেনলি চিন্তা করে যে এর জন্য সে বলে যে আমরা কি ফাইটটা কন্টিনিউ করতে পারি, আমরা চলেন প্যারিসে যে এখনো ফ্রান্স মানে প্যারিস জায়গাটার মধ্যে এখনো ইংলিশরা দখল করে আছে, চলেন আমরা কি করে প্যারিসটাকে স্বাধীন করে ফেলি। মানে তার একদম লোভটা মাথায় উঠে গিয়েছে, পাগলামি চেপে বসেছে, বেশি খেতে চাইলে যা হয় আর কি। তো তখন সে চিন্তা করলো চলুন প্যারিসকেও ফিল করে ফেলি। তখন ডোনয়েস ছোট ছোট ডাউট ফিল করে ভাই কি ভাই কি এটা কি চায়। তখন সে বলে যে না না এটা ঠিক হবে না, মানে আমরা তো অলরেডি যে পেয়ে গিয়েছি, তো কোনোভাবে এটা আমরা কনভিন্স এর মধ্যে দিয়ে নিয়ে আসবো। তারপর সেখানে যে দা আর্ট বিশপ থাকে, সে জনকে কিছুটা কি ওভার কনফিডেন্ট করতে থাকে, মানে এতগুলো যুদ্ধ জয়লাভ করেছো, তোমার মধ্যে এখন কি কনফিডেন্স এসে গিয়েছে, তোমার মধ্যে অনেকটা কি রয়েছে, যে প্রাইড চলে আসা এরকম চলে এসেছে। এবং চার্লস দ্য সেভেন সেও বলে যে জোয়ান আসলে বেশি দূর যেতে চাচ্ছে, এখন সেও চায় না অত বেশি ফাইট টাইট করতে, সে তো রাজা হয়ে গিয়েছে, এখন কি পিসফুলি রাজ্য চালাবে, নিজের ইচ্ছা মতো চলবে, আর কি দরকার যুদ্ধ করতে, সেটা আমরা যুদ্ধ চাইতো না। তো তারা কি করে, জন অফ আর্ককে বলে যে নো মোর যুদ্ধ, তুমি যদি যুদ্ধ করতে চাও যাও করো, আমাদের কোনো প্রবলেম, তবে যদি তোমাদের ইংলিশটা ধরে ফেলে তখন কিন্তু আমরা তোমাকে হেল্প করবো না, তখন আমরা তোমার রাস্তা তোমাকেই দেখতে হবে, আমরা কোনোভাবে তোমাকে হেল্প করবো না।
তো এখানে জিনিসটা শেষ। আমাদের জন পার্ক সে চিন্তা করছে যে ঠিক আছে তোমরা যখন হেল্প করবে না আমি নিজেই করে যাবো, এরকম আর কি। পরবর্তীতে আমরা দেখি কি এরা তো সুখে শান্তিতে রাজ্য চালাচ্ছে। অন্যদিকে মের 30 তারিখ 1431 সালে জনকে ক্যাপচার করে ফেলে ইংরেজ। কেন? তার কারণ হচ্ছে সে প্যারিস থেকে ইংরেজদেরকে বিতাড়িত করার চেষ্টা করেছিল এবং সে ইংরেজদের হাতে কি হয় ধরা পড়ে। তো অনেকটা সময় ধরে তার উপর ট্রায়াল চলতে থাকে, প্রায় 9 মাসের মতো। এবং এই ট্রায়াল অবস্থায় তারা বিভিন্ন ভাবে তাকে কোশ্চেন করতে থাকে যে আসলে তোমার মধ্যে কোনো গড নেই, তুমি কোনো ভিশন দেখতে পাও না, তুমি যা বলো সব মিথ্যা কথা, এরকম করে তাকে কোশ্চেন করতে থাকে, এরকম একটা অবস্থা। তো পরবর্তীতে এক পর্যায়ে বলা হয় কি তাকে কি করা হবে, জীবিত অবস্থায় তাকে জ্বালিয়ে ফেলা হবে, কিন্তু তার হাতটা জ্বালানো হবে না, এরকম একটা তাকে কি দেওয়া হয়, তাকে মানে তার বিরুদ্ধে আনা হয় আর কি, তাকে শাস্তি দেওয়া হবে। তো তখন সে খুব বেশি ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে প্যানিক হয়ে যায়। তো প্যানিক হয়ে সে একটা ডকুমেন্টে সাইন করে দেয়। সেই ডকুমেন্টে লেখা ছিল যে সে এতদিন যে স্টেটমেন্ট দিয়েছে, সে যে ভিশন দেখে, তাকে বিভিন্ন ভাবে যে সে মানে তাকে 3 জন যে সেন্টেন্স রয়েছে তারা যে তাকে হেল্প করছে, এসব কিছু সবকিছু সব মিথ্যা কথা, এসব কিছু সব ব্যাক স্টেপ করছে, এরকম একটা ডকুমেন্ট সে সাইন করে দেয়। যাতে করে তাকে প্রিন্ট করে দেওয়া হয়। সে ভাবছে যে এমন যদি সাইন করি আমার তাকে প্রিন্ট করে দেওয়া হবে। তো তখন ওই কশন, ওই যে ভদ্রলোক আমরা বলেছিলাম পিটার কশন, সে আসে। সে এসে তাকে ইনফর্ম করে যে আসলে তাকে কি করা হয়েছে, তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হবে এবং তাকে কি করা হবে, পানি এবং একটা ব্রেডের উপরে দিন যাপন করতে হবে, এটা বলো। তো তখন সে চিন্তা করে যে আসলে এভাবে তো বেঁচে থাকার কোনো মানে নেই। তো পরবর্তীতে সে নিজেই নিজের ডেথের উইশ করতে থাকে এবং পরবর্তীতে আমরা দেখি কি তাকে মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এরকম তাকে একটা কাঠটার জড়ো করে নিয়ে যাওয়া হয় এবং তাকে উইচ বলে সবাই কনসিডার করতে থাকে। এবং উইচদের যেমন শাস্তি দেওয়া হয় যে তাদেরকে জীবিত জ্বালিয়ে ফেলা হবে এবং তাদের যে হাড়টা রয়েছে সেটা জ্বালানো হবে না। তো তাকে ঠিক সেরকম করা হয়, তাকে জ্বালিয়ে ফেলা হয় এবং তার হাড়টাকে তাকে জ্বালানো হয়। ঠিক আছে। তো এই যে ইনসিডেন্ট, একটা মানুষকে জীবিত মেরে ফেলা, এই ইনসিডেন্টটা সবাই প্রত্যক্ষ করে। এতে করে কি হয়, এটা মানুষের উপর অনেক বেশি এফেক্ট ফেলতে থাকে। এবং দেখা যাচ্ছে কি এখানে একজন মানে ক্লার্জিম্যান, সেও অনেক বেশি কি হয়ে যায়, এফেক্টেড হয়ে পড়ে এই ইনসিডেন্টের কারণে। স্ট্রগাম্বার যে ছিল ক্লার্জিম্যান, জন দা স্ট্রগাম্বার, যারা কশনের সাথে ডিসকাস করছিল ওয়ার্ল্ড সহ, সেই ভদ্রলোক খুব বেশি প্যানিক করতে থাকে এবং সে এই কাজটাকে কি করছে, একটা সিন বলে কনসিডার করছে। তো তখন সে দৌড়ে দৌড়ে মানে দেখা যাচ্ছে কি আসার পর ওয়ারউইক এবং কশনকে বলে কি আসলে যখন জোয়ানকে জ্বালিয়ে ফেলা হচ্ছে তখন একটা সোলজার তাকে কি করেছিল, একটা ক্রস দিয়েছিল। ক্রস মানে তো আমরা জানি যে জিসাস ক্রাইস্টের সিম্বল দেওয়ার করার ওরকম একটা ক্রস দিয়েছিল। ঠিক আছে। তো তারা যেটা করেছে এই জিনিসটা ঠিক হয়নি এবং তাদের উচিত ছিল জোয়ানকে সেভ করা, এরকম কিছু সে বলতে থাকে। ঠিক আছে। তো তখন সেখানে আরেকজন ভদ্রলোক আসে, যেও মূলত একজন মং ছিল, যার নাম হচ্ছে ল্যাকভেনু। সে এসে বলে কি আসলে আমি কি করেছিলাম, আমিও জোয়ানকে একটা কি দিয়েছিলাম, একটা ক্রস দিয়েছিলাম। কিন্তু আগুনে যে হিট ছিল সেটা অনেক বেশি বেড়ে যায় যখন সে ক্রসটা জোয়ানকে ধরে এবং দুজন প্রায় জ্বলে যাওয়ার মতো অবস্থা হয়। ঠিক তখন, জোয়ান এতটাই সিনথেটিক ছিল, সে ল্যাডভ্যানকে বলে তুমি এখান থেকে সরে যাও, নয়তো তুমি সহ জ্বলে যাবে। তো তখন ল্যাডভ্যান বলে আসলে এই ভদ্র মহিলা বা জোয়ান, সে খুবই কাইন্ড একজন পার্সন, সে ডাউন টু আর্থ, সে সেলফ যে ব্যাপার, সেলফিশনেস যে ব্যাপারটা সেটা আসলে তার মধ্যে ছিল না। সে কোনো সেলফিশ পার্সন ছিল না, সে খুবই কাইন্ড একজন পার্সন। এবং তার মতো পার্সন কখনো ডেভিড বা উইচ হতে পারে না, তাকে গডই পাঠিয়েছে। তো তারা যেটা করেছে এটা ভুল করেছে। ঠিক আছে। এখানেই মোটামুটি কি হয়ে যায়, আমাদের বইটা শেষ হয়ে যায়। ঠিক আছে। মানে 6টা যে সিন ছিল সেগুলো এখানে শেষ হয়ে যায়। মানে তারা এই ভদ্রলোকও বলে যে আসলে আমরা ভুল করেছি। এবার আসি এপিলগে, যেটা ঠিক 25 বছর পর হয়। জনের মৃত্যু 25 বছর পর ইংল্যান্ড হঠাৎ করে ফ্রান্সের যে রাজা চার্লস দ্য সেভেন তার কাছে আসে। এসে বলা হয় কি জোয়ানের এগেনস্টে যে ধরনের চার্জেস আনা হয়েছিল যে সে একজন উইচ, সে ডেভিলের সাথে অ্যাসোসিয়েটেড, আসলে এরকম কিছুই না। জাজ তাকে কি করেছে, তাকে সব ধরনের মানে এই ধরনের অ্যাকিউজ যে করা হয়েছিল ওগুলা থেকে তাকে বের করে দিয়েছে এবং সে একদম ফ্রি, আসলে তার কোনো দোষ ছিল না। তো তখন চার্লস কিছুটা খুশি হয়ে যাবে শুনে। এটা নয় যে কি ওই মানুষটার সাথে ইনজাস্টিস করা হচ্ছে, এসব কোনো কিছু না, বরং এটা চিন্তা করে যে কোন প্রকার উইচের দ্বারা তার রাজ্যাভিষেক হয়নি, এটা চিন্তা করে সে খুশি হয়েছে। তো ওই ল্যাটভ্যানোতে চলে যায়। তো আমাদের রাজামশাই শান্তির ঘুম দেয়
তো ঘুম দেওয়ার সাথে সাথে জোয়ান তার স্বপ্নে আসে। তো জোয়ান যখন তার স্বপ্নে আসে তখন এই রাজা তাকে সব গুড নিউজ দিতে থাকে, একটা একটা বলতে থাকে যে আসলে তোমাকে ভালো প্রমাণ করা হয়েছে, সত্য প্রমাণ করা হয়েছে। তারপর দেখা যাচ্ছে তাকে যারা গিলটি বলেছিল তারাও সেখানে আসে এবং তারা বিভিন্ন ভাবে জোয়ানকে কি করে, তার কাছে ক্ষমা চাইতে থাকে। সাডেনলি সেখানে একজন জেন্টলম্যান আসে, যে মূলত 1920 সাল থেকে এসেছে। মানে তার স্বপ্নে অনেকটা টাইম ট্রাভেলের মতো আর কি। তো সে আসে, টাইম মেশিনের মতো কোনো একটা ব্যাপার ঘটানো হচ্ছে আর কি। তো সে 1920 সাল থেকে এসেছে, এসে এখন জানাচ্ছে যে আসলে তোমাকে 1920 সালে কি করা হবে, একজন সেন্ট বলে ঘোষণা করা হয়েছে। মানে ঠিক তার মৃত্যুর প্রায় 500 বছর হয়ে গেছে এরকম দেখানো হচ্ছে। 500 বছর পর তাকে কি করা হচ্ছে, রোমান ক্যাথলিক চার্চ তোমাকে সেন্ট বলে ঘোষণা করেছে। এবং আমি 1920 সালের দশক থেকে এসেছি, 20 দশকের থেকে এসেছি এরকম। তো তখন জন গডকে আস্ক করে বা তাদেরকে আস্ক করে যে এখন কি আমি কি ফিরে আসবো, তো আমার কি ফিরে আসা উচিত, মানে পৃথিবীতে কি সে আবার ফিরে আসা উচিত। তো তখন সবাই রিজেক্ট করে, বলে না না তুমি এখন এসো না, এখন তোমার জন্য পারফেক্ট হয়েছে। তো তখন জন কান্না করতে থাকে, গডকে বলে আসলে এই দুনিয়া বা এই বিউটিফুল আর্ট কখনো একটা সেন্টকে রিসিভ করতে রেডি হয়নি। ঠিক আছে, হাউ লং ও লর্ড, হাউ লং, কত সময়, মানে কত সময় তারা মানে আমাদের মতো সেন্স একসেপ্ট করবে না বা আমাদেরকে আর্টটা বিউটিফুলি একসেপ্ট করে নিবে না। এখানে প্লেটা শেষ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। খুবই বিউটিফুলি জন অফ আর্টকে কি করা হয়েছে, পোর্ট্রে করা হয়েছে এবং তার হিস্ট্রিটা এখানে তুলে ধরা হয়েছে। কিভাবে একটা 19 বছরের মেয়ের সাথে ইনজাস্টিস করা হয়েছে, যে ফ্রান্সকে যুদ্ধে জয়লাভ করেছিল, পরবর্তীতে তাকে মৃত্যু করা হয়, মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় এবং তাকে জীবিত জ্বালিয়ে ফেলা হয়। ওভারঅল তার স্টোরিটা নিয়ে জর্জ বার্নার্ড শো লিখেন এবং এটা লেখার জন্য কিন্তু তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন 1925 সালে। তো আশা করি বুঝতে পেরেছেন। মাঝখানে যদি ভুল ত্রুটি হয় সেগুলো একটু ক্ষমার দৃষ্টিতে। এটা কি ইজি লাগতেছিল? বেশ ইজি কিন্তু এটা। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করলে আপনাদের আরো ইজি লাগবে। ম্যাম এটা তো ফ্রান্সের একটা অরিজিনাল স্টোরি, অরিজিনাল হ্যাঁ, এবং হিস্ট্রিক্যাল ইভেন্টস নিয়ে। এটা কিন্তু আমরা অনেকে জানিও, জোয়ান অফ আর্কের স্টোরি, ঠিক না? ওনাকে মানে বাজে হিসেবে ওনাকে করা হয়েছিল, পরে সে চার্চ ওনাকে আবার দেবী উপাধি দিয়েছে হ্যাঁ, প্রথমে সবাই পরে। ভাবতো যে হলো বেসিক্যালি একটা ডাইনি, ঠিক না, উইচ। পরে এটা পাওয়া গেছে যে সে হলো সেইন্ট, এই জন্য নাটকের নাম হলো আমাদের সেন্ট জোয়ান। ঠিক আছে, আপনাদের সবারই অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। এখন হ্যাঁ যেটাই ম্যাম হয়েছে। আপনারা এই ভিডিওটা আবার দেখবেন এবং ঠিক আছে। ওকে ম্যাম। ওকে, সবাই তাহলে ভালো থাকেন, খুশি থাকেন, আর সবারই তো অ্যাসাইনমেন্ট, কুইজ, ফোরাম সব শেষ তো। বেস্ট উইশেস, মিড টার্মও হয়ে গেছে, অনলি ফাইনাল 40 মার্কস ইজ ওয়েটিং ফর ইউ, ঠিক না? ওকে ম্যাম। ওকে, ভালো থাকেন, হ্যাঁ। আমাদের পরীক্ষা কেমন হয়েছে বললেন না ম্যাম আমাদের? ভালো হয়েছে। আপনাদের পরীক্ষার মার্কিংটা দেখানো যাবে? আচ্ছা, এর পরের উইকে আমি আপনাদের দিয়ে দিব যে কি রকম রেজাল্ট হয়েছে, এবং সেকেন্ডলি আরো দিব যে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে, ঠিক না? কারণ আমাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে যতটুকু আমি জানি সেটা হলো 20 তারিখ থেকে, ঠিক না? 20 তারিখে তো ম্যাম আমরা আমাদের আমরা নাকি মেসেজ হবে যে পেয়েছি আফটার মানে 16, মানে 17 তারিখ থেকে ভার্সিটি এক্সাম শুরু হচ্ছে। আমাদের কয় তারিখে এখনো কনফার্ম হ্যাঁ, না। আপনাদের 17 তারিখের পরেই, মানে ওইটাই 17, 18, 19, 20 এই সময়টা, ঠিক না? হ্যাঁ, আর একটা ওকে। মেসেজ যে সারা ম্যাডাম পাঠাইছে সেটা হলো ম্যাম যে 20 তারিখে থেকে নাকি আমাদের এই যে কোর্স রেজিস্ট্রেশন যেটা, হ্যাঁ সেটা 20 তারিখে শুরু হয়ে যাবে। 20 তারিখ থেকে 24 তারিখের মধ্যে কোর্স রেজিস্ট্রেশন করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোর্স রেজিস্ট্রেশন 20 থেকে 24 ডিসেম্বর, হ্যাঁ। আমার তো যেটা মনে হচ্ছে যে তখন তো রেজাল্টই পাবলিশ হবে না, তাহলে কি আমরা কোর্স রেজিস্ট্রেশন করতে পারবো রেজাল্ট ছাড়া? আহ এটা কোর্স রেজিস্ট্রেশন মানে হচ্ছে রেজাল্ট এটা এখানে লাগবে না, এখানে হলে এর পরের সেমিস্টারে কি কোর্স আপনি নিতে চান, ঠিক আছে, এটা আবার চেঞ্জ করা যায় বা করা যাবে, সমস্যা হবে না মনে হয়। নিয়ে রাখেন, নিয়মই এটা, আগে নিয়ে রাখতে হয়। ঠিক আছে ম্যাম। হুম, সুতরাং করে ফেলিয়েন, কোনো সমস্যা নেই। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন সবাই।